বান্ধবীদের সাথে বাজি ধরে অচেনা আইডিতে নিজের একটি হট বোল্ড ছবি পাঠায় মেঘালয়া। ছবির নিচে লিখে দেয়, আজ রাতে তোমার সাথে টি-20 ম্যাচ খেলতে চাই। মেসেজ পাঠিয়ে বিছানার ওপর পা তুলে বসে সে তার ফোনটা নাচাতে নাচাতে বান্ধবীদের দিকে তাকালো। ওপাশে দাঁড়িয়ে থাকা ফাতিহা, রাইসা আর তানিয়ার মুখের রক্ত যেন এক পলকে চুষে নিয়েছে কেউ। মেঘালয় ঠোঁটের কোণে একটা বাঁকা শয়তানি হাসি ফুটিয়ে হাতটা বাড়িয়ে দিল। বাজি যেতে আর 12,000 টাকা দে, জলদি। মেঘালয়া যা বলে তা করে দেখায়। ফাতিহা এবার আমতা আমতা করে শুকনো ঢোক গিলে মিনমিনিয়ে বলল, আসলে মেঘু আমাদের কাছে এই মুহূর্তে এত টাকা নেই রে। কি? মেঘালয়ার গলার আওয়াজ এক ধাক্কায় সপ্তমী চড়ল। সে বিছানা থেকে লাফিয়ে নামলো। শালি শাকচুনির দল, তোদের কাছে টাকা নাই তাহলে আমার সাথে বাজি কেন ধরলি? হ্যাঁ, ফাজলামো পাচ্ছিস? হয় আমার টাকা আমায় দিবি, না হলে আমার সম্মান আমার কাছে ফেরত দিবি, কুত্তি ছেড়ি কোথাকার। মেঘালয়ার চিল্লানিতে পুরো ঘর কাঁপছে। ফাতিহা পরিস্থিতি সামাল দিতে দ্রুত মেঘের হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। আরে শান্ত হ, তোর ছবি মনে হয় ও পাশ থেকে এখনো দেখেনি। দাঁড়া, আনসেন্ড করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি সব। ফাতিহা কাঁপা কাঁপা আঙ্গুলে মেসেজ অপশনে গেল। স্ক্রিনের দিকে তাকাতেই তার হাতের আঙ্গুল জমে বরফ হয়ে গেল। মুখের রং চুন। বাকি দুটো মেয়েও ফাতিহার কাঁধের উপর দিয়ে স্ক্রিনে উঁকি দিল। সবার চোখ চড়ক গাছ। ছবিটার নিচে দুটো ব্লুটিক জলজল করছে। ছবি ইতিমধ্যে সিন হয়ে গেছে। শুধু তাই নয়, চ্যাটবক্সের উপরের দিকে লেখা উঠেছে টাইপিং। সবাই বেকায়দায় ফেসে গেছে। সেটা বুঝতে আর বাকি রইল না। ফাতিহা থতমত খেয়ে ফোনটা মেঘালয়ার দিকে বাড়িয়ে দিল। গলার আওয়াজ কাঁপছে। মেঘ, মেঘ আসলে হয়েছে কি? মেঘালয়া এবার ফেটে পড়ল। চাপা চিৎকার করে ফাতিহার কলার চেপে ধরল। বান্দির বাচ্চা, কি হয়েছে তোর? আমার বাচ্চা হয়েছে? কথা আটকে যাচ্ছে কেন? হ্যাঁ, দেখ ওপাশ থেকে রিপ্লাই আসছে। রাইসা ফিসফিসিয়ে বলল। ওদের এই চরম বাক বিতণ্ডার মাঝেই ফোনটা টুং করে শব্দ করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ওপাশে সেই অচেনা আইডির মেসেজ। রাগ ভুলে চারজনই হুমড়ি খেয়ে পড়ল স্ক্রিনের উপর। Oh, my sweetheart, you're looking so hot. একটু ওয়েট করো, আমি আসছি। হেসে টি-20 নয়, ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবো, খট খাবো। জাস্ট ওয়েট ফর মি। মেসেজটা পড়েই ফাতিহা আর তানিয়া ভয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। মেঘালয় স্তব্ধ হয়ে তাকিয়ে রইল স্ক্রিনটার দিকে। রিপ্লাইয়ের ভাষা আর আত্মবিশ্বাস বলে দিচ্ছে ওপাশের মানুষটা কোনো সাধারণ সস্তার ছেলে নয়। ঠিক তখনই চ্যাটবক্সের উপরের প্রোফাইল পিকচারটায় মেঘালয়া ভালো করে তাকালো। এতক্ষণ খেয়াল করেনি। এবার জুমিং অপশানে গিয়ে দেখল ডিউটি পরা একজোড়া তীক্ষ্ণ গম্ভীর চোখ, ইউনিফর্মের কাঁধের অ্যাপোলোটে মেটালের একটা চমৎকার শাপলা জলজল করছে, যা স্পষ্ট জানান দিচ্ছে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর। আর তার ঠিক নিচেই মেটালের হরফে খোদাই করা আছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু সেই মেজরের আসল পরিচয়টা নিশ্চিত হতেই মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সাক্ষাৎ জমের কাছেই নিজের এমন ছবি পাঠাতে গেল ও। এই যে ওর আপন বড় ভাই নোমান ইয়াসিরের একমাত্র বাল্যবন্ধু জানি জিগার। ওরে আল্লাহ, কারে মেসেজ পাঠাতে দিলি রে? ও যদি জানতে পারে এই মাইয়াডা আমি, তাইলে আমারে জ্যান্ত কাইটটা বুড়ি গঙ্গার পানিতে ভাসাইবো। মেঘালয়া মাথায় হাত দিয়ে পাগলের মতো চিৎকার করে উঠল। রাইসা, তানিয়া আর ফাতিহা এমনিতেই কাঁপছিল। মেঘের এমন ভয়ঙ্কর চিৎকার শুনে ওরা আরও বেশি ভয় পেয়ে যায়। মেঘের ফ্যাকাশে ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে ফাতিহা ভয়ে ভয়ে কাপা গলায় জিজ্ঞেস করে, এনি কে রে মেঘ? এত ভয় পাচ্ছিস কেন? বড় ভাইয়ার বন্ধু, মেজর শীর্ষ কার্ডার অঙ্কন। নামটা উচ্চারণ করতে না করতেই মেঘালয়ার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে। তীব্র ভয়ের চোটে মাথা ঘুরে সে ধপাস করে মেঝের উপর লুটিয়ে পড়ে। চোখের পলকে অজ্ঞান হয়ে গেছে মেঘ। মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা মেঘের দিকে তাকিয়ে রাইসা, তানিয়া আর ফাতিহার কলিজা যেন এক মুহূর্তে পানি শূন্য হয়ে শুকিয়ে গেল। সেদিন মেঘের কপাল ভালো ছিল যে আইডিটা ওর আসল নামে ছিল না, একদম নিখুঁত একটা ফেক আইডি ছিল। আর ও ভয় চোটে অজ্ঞান হয়ে যাওয়ার পর বান্ধবীরা চালাকি করে চ্যাট হিস্ট্রি ডিলিট করে আইডিটাই পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভ করে দিয়েছিল। কিন্তু আজ 6 মাস পর খালাতো ভাইয়ের বিয়েতে সেই জমদূতকে সামনাসামনি দেখে মেঘের আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। এ কি মেঘ, তুই এত ঘামছিস কেন? এসি তো ফুল স্পিডে চলছে। খালাতো বোন মিথিলার ধাক্কা আর কথায় বাস্তবে ফেরে মেঘ।
সেই ওড়না দিয়ে কপালের ঘাম মুছল। একটু দূরেই শেরওয়ানি পরা বরের পাশে দাঁড়িয়ে ওর বড় ভাই নুমানের সাথে গভীর কোনো আলোচনায় মগ্ন স্বয়ং শীর্ষ কার্ডার অঙ্কন। নেভি ব্লু কালারের ব্লেজারে তাকে দেখতে যতটা হ্যান্ডসাম লাগছে তার চেয়ে 10 গুণ বেশি ভয়ঙ্কর লাগছে মেঘের কাছে। মেঘ ঠোক গিলে আঙ্গুল তুলে শীর্ষকে দেখিয়ে কাপা গলায় জিজ্ঞেস করলো, উ- উনি উনি তোদের এখানে কি করছেন? মিথিলা মেঘের আঙ্গুলটা টেনে নামিয়ে হাসতে হাসতে বলল, আরে বুদ্ধু, উনি আমার নিজের আপন চাচাতো ভাই, আর্মিতে আছেন, মেজর, ভীষণ কড়া আর রাগী মানুষ। আমরা সব ভাই বোনেরা ওনাকে বাঘের মতন ভয় পাই। মিথিলার কথা শুনেই মেঘের ইচ্ছে করলো এই মুহূর্তে বিয়েবাড়ির মেঝেটা দুভাগ হোক আর সে সোজা পাতালপুরিতে ঢুকে যাক। দুনিয়ায় এত মানুষ থাকতে এই লোকটাই মিথিলার চাচাতো ভাই হবে। আমি একটু আসছি রে, ওয়াশরুমে যাব। মিথিলাকে কোনো মতে এড়িয়ে মেঘ হনহন করে হেঁটে একটা ফাঁকা রেস্টরুমে চলে আসলো। ভিতরের ছিটকিনিটা আটকে দিয়ে সে পাগলের মতো পায়চারি করতে লাগলো আর তার দিয়ে নখ কাটতে লাগলো। আয়নায় নিজের ফ্যাকাশি মুখটা দেখে নিজেকে গালি দিতে ইচ্ছে করছে ওর। কোন বালে বলছিল ওই দিন বাজি ধরতে, এবার বোঝো ঠেলা মেঘালয়া। আইডি ফেক ছিল বলে সেবার বেঁচে গেছিস, নোমান ভাইয়াও টের পায়নি। কিন্তু এই লোক যদি কোনো দিন কোনোভাবে বুঝতে পারে ওই রাতের মেসেজার হট ছবিটা পাঠানো মেয়েটা আমি, তাহলে আমার জ্যান্ত ইন্নালিল্লা হয়ে যাবে। ডিফেন্সের মানুষ ধরে নিয়ে এনকাউন্টার করে দিলেও তো কেউ টের পাবে না। মেঘ নিজের গালে নিজেই দুটো চড় মারল মাথা ঠান্ডা করার জন্য। নিজেকে সান্ত্বনা দিয়ে ফিসফিস করে বলল, শান্ত হ মেঘ, শান্ত হ। আইডি তো ডিলিট করে দিয়েছিস, উনি তোকে সামনাসামনি কখনো দেখেনি ওই লুকে। সো চিল, একদম নর্মাল থাকবি। ওর বকবকের মাঝে হঠাৎ করে কাঠের দরজার ওপর সজোরে আঘাত পড়ল আর তার পরপরই ওপাশ থেকে ভেসে এলো সেই গমগমে ধারালো গলা। রুমে কে ঢুকেছে? বের হওয়া বলছে। শিশুর গলার আওয়াজ শুনে মেঘের কলিজা এক ঝটকায় মুখের কাছে চলে এলো। সে ভয়ে কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকালো। আসলে ছোটবেলায় একবার খালার বাড়ি এসেছিল মেঘ। তখনও এত ছোট ছিল যে শিশু যে মিথিলার নিজের আপন চাচাতো ভাই সেটা ও জানতোই না। সময়ের সাথে সাথে একদম ভুলেই গিয়েছিল। আর বড় ভাই নোমানের সাথেও শীর্ষেরও বড় জোর বার দুয়েক দেখেছে দূর থেকে। তাই এই খিটখিটে মেজরের আর্মি অফিসার সম্পর্কে ওর তেমন কোনো ধারণাই ছিল না। এদিকে ওপাশ থেকে লাগাতার দরজার করা নিড়িয়ে চলেছে শিশু। ওর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বের হবে নাকি দরজা ভাঙবো? 1 2 মেঘ আর ঝুঁকি নিল না। 3 গোনার আগেই দ্রুত যে ছিটকিনি খুলে দরজাটা টেনে দিল। দরজা খুলতেই লম্বা চড়া দেহি শিশু হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল। নিজের বেডরুমে একজন অচেনা ফ্যাকাশে হয়ে যাওয়া মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে শিশু নিজের ঘন ভ্রুদুটো কুঁচকে নাচালো। সে এক হাত পকেটে পুরে মেঘের ওপর নিচ তাকিয়ে কড়া গলায় জিজ্ঞেস করলো, হু আর ইউ? মানে আমি আমি কেউ না। মেঘালয়া ভয়ের চোটে তোতলাতে শুরু করলো। ওখান থেকে যত দ্রুত সম্ভব পালানোর জন্য যেই না ও হিল জুতো পরা পায়ে ঘর থেকে বের হতে যাবে অমনি ঘটল অঘটন। ওর ভারী জাঁকজমকপূর্ণ লেহেঙ্গার ঘেরের সাথে নিজের পা পিছিয়ে গেল। ব্যালেন্স হারিয়ে সে সোজা সামনের দিকে চিটপটাং হয়ে পড়ে যেতে নিল। পড়তে পড়তেই মেঘ চোখ মুখ খিঁচে চিৎকার জুড়ে দিল। ওরে আল্লাহ, আমারে বাঁচাও। মাটিতে পড়ার আগেই ওই 1 সেকেন্ডে মেঘের মাথায় দুনিয়া সব আজগুবি চিন্তা ভর করলো। সে হাত পা ছেড়ে বিলাপে সুরে চিল্লানো শুরু করলো। আমি মরে গেলে আমার না হওয়া বাচ্চা কাচ্চার কি হইব রে? আল্লাহ রে, আমারে বাঁচাও। হাসা কইতাছি, এখন দেখা সব মাইনা চলমু। আমার না হওয়া স্বামীরে বিধবা কইরো না তুমি রে। Hey, stupid girl. Just shut up. কানের কাছে একটা বজ্রপাতের মতো ধমক শুনে মেঘালয়া পুরো আকাশ থেকে পড়ল। ভয়তে চোখে এক চোখ খুলে তাকাতেই ও দেখল ও মাটিতে পড়েনি। শীর্ষ নিজের শক্ত দীর্ঘ হাত বাড়িয়ে ওর কোমর জড়িয়ে ধরে পতন থেকে বাঁচিয়েছে। কিন্তু মেঘের মুখের একদম ইঞ্চি খানিক দূরত্বে এখন শীর্ষর সেই রাগী গম্ভীর মুখ। এত কাছ থেকে যমদূতকে দেখে মেঘের ভেতরটা আবার কেঁপে উঠল। ভয়ের চোটে হাত পা ছাড়াছুড়ি করতে গিয়ে ও নিজের ব্যালেন্স তো রাখতে পারলই না, উল্টো শীর্ষের ব্লেজারের কলারটা খামচে ধরলো। ফলাফল যা হওয়ার তাই হলো।
হঠাৎ এই টানে শীর্ষ নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না। মেঘকে নিয়ে সে ধপাস করে ফ্লোরের উপর পড়ে গেল। মেঝেতে পড়ার পর মেঘ টের পেল ওর ওপর প্রায় 6 ফুট উচ্চতার এক বিশাল ভারী শরীর চেপে বসেছে। মেঘালয়ের দম বন্ধ হওয়ার জোগাড়, কোমরটাও বুঝি ভেঙেছে। সে নিচ থেকে চোখ মুখ কুচকে চিৎকার জুড়ে দিয়ে বলল, আল্লাহ রে, গেছি রে, গেছি, আমি গেছি। দামড়া হাতির চিপায় চিলে চ্যাপটা হইতেছি রে আমি। উফ, উফ। ওরে কে কোথায় আছিস রে? আমার এই জলহস্তির আর হাতির নিচ থেকে উঠারে, বাঁচাও। মাথা মোটা কোথাকার। রাগে কচকচ করতে করতে মেঘের ওপর থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো শীর্ষ। নিজের নেভি ব্লু ব্লেজারটা টেনে টুনে সোজা করে সে মেঘের দিকে তাকালো। মেয়েটার কাণ্ড কারখানা দেখে তার মেজাজ চড়ে গেল। মাটিতে ওভাবে পড়ে থাকতে দেখে সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের বড় শক্ত হাতটা বাড়িয়ে দিল। হাত ধরে উঠে এসো। মেঘালয়া তখনও ফ্লোরে পড়ে আছে, ওর মাথা ঘুরছে। ও বোবা বোবা চাহনি দিয়ে শীর্ষর দিকে তাকালো, যেন এখনও বিশ্বাস করতেই পারছে না ও বেঁচে আছে। কাঁপা কাঁপা হাত বাড়িয়ে সে শীর্ষর শক্ত হাতটা শক্ত করে ধরল ওঠার জন্য। শীর্ষ যখন আলতো টানে মেঘকে ওপরের দিকে তুলছিল, ঠিক তখনই মেঘের জাঁকজমকপূর্ণ লেহেঙ্গার চওড়া ওড়নাটা একপাশে সরে গেল। আর ঠিক সেই মুহূর্তেই শীর্ষর তীক্ষ্ণ চোখের নজর গিয়ে পড়ল মেঘের উন্মুক্ত ফর্সা উদরে। কূপের মতো গভীর নাভির ঠিক পাশেই একটা কুচকুচে কালো তীর হীরের টুকরোর মতো চিকচিক করছে। সেই দৃশ্যটা দেখা মাত্রই মেজর শীর্ষ কাদ্দারের মতো একজন শক্ত মনের মানুষের বুকেও যেন আচমকা একটা বিদ্যুতের ঝিলিক খেলে গেল। তার চোখের পলক স্তব্ধ হয়ে গেল। হাতের টানটা কয়েক সেকেন্ডের জন্য থমকে রইল। নিজের অজান্তেই ঘোর লাগা গলায় শীর্ষ ঠোঁট গলে বেরিয়ে এলো এক লাইনের ফিসফিসানি। হোয়াট আ বিউটিফুল নভেল। খালাতো ভাইয়ের বাসরঘর সাজানোর গুরু দায়িত্ব পড়েছে মেঘালয়া, মিথিলা আর কিনজা সহ আরও বেশ কয়েকজনের ওপর। শুধু মেয়েরাই নয়, এই দলে হাত বাড়াতে এসেছে আদর আর রাহাত নামের 2 ছেলেও। সবাই মিলে হাসি মুখে রজনীগন্ধা আর গোলাপের মালায় পুরো ঘরটাকে এক টুকরো স্বর্গ বানিয়ে তুলল। চারিদিকে সুগন্ধি ফুলের মেলা, কিন্তু পুরো ঘরের কোথাও মশারির কোনো চিহ্ন দেখতে পেল না মেঘ। তার সরল আর কৌতূহলী মন এই ঘটকাটা কিছুতেই মেনে নিতে পারল না। সেই হাত কোমরে রেখে ফট করে প্রশ্ন করে বসল, আচ্ছা, বাসর রাতে মশারি টাঙায় না কেন রে? হ্যাঁ করে কি মশায় কামড়ায় না? মেঘের এমন চরম বোকা বোকা আর নিষ্পাপ প্রশ্ন শুনে ঘরের সবাই 1 সেকেন্ডের জন্য থমকে গেল। তারপরেই পুরো ঘর জুড়ে হো হো করে হাসির রোল পড়ল। কিনজা নিজের হাসি চেপে মেঘের নাকের ডগায় আলতো করে একটা টোকা দিয়ে বলল, ধুর পাগলি, ওই রাতে নিজেরা মারামারিতে মেলা ব্যস্ত থাকে। মশাই কামড়ালে ওইটুকু ব্যথায় হেগো কিছু যায় আসে না। মেঘের চোখ দুটো এবার আরও বড় বড় হয়ে গেল। সে অবুঝের মতো আবার জিজ্ঞেস করলো, কিন্তু কি নিয়ে মারামারি করে? এতক্ষণ ফুলের মালা গাঁথতে থাকা রাহাত সুযোগ বুঝে কথার মাঝেই ফোড়ন কেটে উঠল। সে বাঁকা হেসে বলল, হেডা আপনার বিয়া হইলেই নিজের চোখে জানবার পারবেন। এখন তো আপনি ছোট মানুষ, আগে বড় হন, বিয়া করেন, তারপরে দেখেন এইয়া কিয়া হেয়া মারামারি কিনা। রাহাতের এমন রসিকতা আর দ্বিধাবোধক কথায় মেঘালয়া মুহূর্তের মধ্যে লজ্জায় লাল হয়ে গেল। এই শ্যামবর্ণের মায়াবী মেয়েটা আজ একটা ল্যাভেন্ডার রঙের শাড়ি পরেছে, সাথে একদম হালকা ছোঁয়াচে সাজ। এই অল্প সাজেই তাকে ডালিম ফুলের মতো স্নিগ্ধ দেখাচ্ছে। রাহাত যখন মেঘের এই লাজুক মিষ্টি হাসির দিকে পলকহীন চোখে তাকিয়ে থাকার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই পুরো ঘরের বাতাস ভারী করে বাজের মতো আছড়ে পড়ল এক গম্ভীর ধারালো কণ্ঠস্বর। কোন মারামারি কথা বলা হচ্ছে এখানে? হঠাৎ দরজায় মেজর শিশুকাতার অঙ্কনকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘরের সবার হাসি মুখের রক্ত যেন এক পলকে চুষে নিল কেউ। ব্লেজারহীন শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত গোটানো, চোখে তার চিরাচরিত রাশভারী আর তীক্ষ্ণ চাহনি। আদর পরিস্থিতি হালকা করতে গিয়ে আমতা আমতা করে গ্রামীণ টোনে বলেই ফেলল, 420 কথা বলা হচ্ছে ভাইয়া। এই যে বাসুরাইতে জেম্বায় মারামারি হয় আর কি। আদরের মুখ থেকে এমন সস্তা ও অশোভনীয় কথা শুনতেই মেজর শিশুর জল শক্ত হয়ে উঠল। কপালে রাগের রগগুলো ভেসে উঠল তার। সে বাঘের মতো গর্জে উঠে ধমক দিয়ে বলল, শুদ্ধ ভাষায় কথা বলতে পারিস না? আর ছোটতে যেমন এসব কেমন নোংরা কথাবার্তা,
যা, বের হয়ে যা ঘর থেকে। মেজর কার্তারের সেই বজ্রকণ্ঠের ধমক আর চোখের আগুনের সামনে দাঁড়িয়ে থাকা সাহস কারোর ছিল না। আদর আর রাহাত আর একটা শব্দও না বাড়িয়ে মাথা নিচু করে চোরের মতো চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। আদর আর রাহাত চলে গেলেও ঘরের ভেতর যেন বাতাস জমে বরফ হয়ে গেল। মিথিলা, কিনজা আর মেঘালয়া পাথরের মূর্তির মতো যে যেখানেই ছিল সে সেখানেই দাঁড়িয়ে রইল। নড়ার মতো শক্তিটুকুও যেন তাদের শরীর থেকে উধাও হয়ে গেছে। ভয়ে ছুটে মিথিলা আর কিনসা মনে মনে তওবা আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বিড়বিড় করতে লাগলো। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন একদম শিওরে, তখন মানুষ যেভাবে শেষ মুহূর্তে দোয়া দরুদ পড়ে, ওরা ঠিক সেভাবেই মনে মনে সব আওড়ে যাচ্ছে। আর ওদের মেঘালয়া ঠায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে মনে মনে রোনাজারি করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যমদূতের সামনে পড়লে মানুষের যে দশা হয়, মেঘের এখন ঠিক সেই দশা। ওরা যখন মনে মনে ইস্ট নাম জপতে ব্যস্ত, ঠিক তখনই শিশু চ্যাত করে ওঠে। সিংহের গর্জনে পুরো ঘর কাঁপিয়ে সে কড়া গলায় বলল, কি হলো? তোদেরকে এখানে থাকার জন্য আলাদা করে নেমন্তন্ন করতে হবে? বেরিয়ে যা এখান থেকে, ফট! শীর্ষের দমক খেয়ে মিথিলা আর কিঞ্জার সাথে মেঘ মাথা নিচু করে বিড়ালের মতো ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু মেঘ দরজার চৌখাট পার হওয়ার আগেই ঘরের ভেতর আবার আছড়ে পড়লো সে গমগমে কণ্ঠস্বর। হাই ল্যাভেন্ডার গার্ল, স্টে হিয়ার। বাকিরা বের হয়েছে। কথাটা শোনা মাত্রই মেঘের পায়ে জুতো যেন মেঝের সাথে আঠা দিয়ে লেগে গেল। মিথিলা আর কিনজা দরজার কাছে থমকে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকালো। ভয়ে ওদের গলা শুকিয়ে কাট। মিথিলা কোনো মতে সাহস সঞ্চয় করে আমতা আমতা করে বলল, মানে ভাইয়া, ওকেও। তোদের জাস্ট যেতে বলেছি না? নিচে চরকে তেল দে। শিশুর চোখে রাঙ্গানি দেখে ওরা আর এক সেকেন্ডও দাঁড়ানোর সাহস পেল না। ছুটে ঘর থেকে বেরিয়ে যেতেই দরজার আড়ালে লুকিয়ে থাকা রাহাত আর আদর ওদের হাত ইশারায় ডাকলো। চারজন মিলে দরজার দিকে একদম চিপকায় দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কান খাড়া করে দাঁড়ালো। সবার মনেই এক কৌতূহল, সেই রাগী মেজর হঠাৎ মেঘালয়াকে একা ঘরে কেন আটকে রাখলো? ভেতর থেকে কোনো আওয়াজ আসছে কিনা তা দেখার জন্য ওরা যেই না দরজার ফাঁকটি উকিঝুঁকি মারতে যাবে, অমনি ভেতর থেকে শিশুর তীক্ষ্ণ আওয়াজ ভেসে এলো। দরজার চেপে উকি দেওয়া ওই চারটা মাথাকে যদি আমি ধরতে পারি, তবে পিঠের ওপর অর্জুন গাছের ডালার একটা বাড়িও মাটিতে পড়বে না। শিশুর মুখের কথা শেষ হতে দেরি, কিন্তু রাহাত আর আদরের চোখের সামনে নিজের পিঠের চামড়া ওঠার দৃশ্য ভেসে উঠতে দেরি হলো না। শিশু ওদের পেছনে চেলা নিয়ে দৌড়াচ্ছে আর বলছে, শোটের দল, তোদের বেরিয়ে যেতে বলার পরে এখানে লুকিয়ে চোরের মতো আরে পাচ্ছিলে? দাঁড়া, দেখাচ্ছি মজা। তা দেখি রাহাত আর আদর শুকনো এক ঢোক গিলে পালালো দরজার চিপা থেকে। এদিকে কিনজা আর মিথিলাও যেন একই স্বপ্ন দেখলো। উঠোনের আম গাছের ডালে ওদের দুই হাত রশি দিয়ে বেঁধে লটকিয়ে দেওয়া হয়েছে, আর মেজর শীর্ষ কাতার দুই হাতে দুটো অর্জুন গাছের মোটা চালা কাঠ নিয়ে ধাম ধাম করে ওদের পিঠে পিটাচ্ছে। পিঠের চামড়া ফেটে চৌচির হয়ে যাচ্ছে আর ওরা বাতাসে ঝুলেই লাফাচ্ছে। বাস্তবে শীর্ষ ঘর থেকে বের হওয়ার আগে ওরা আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে লেজ গুটিয়ে সিঁড়ির দিকে দৌড় লাগালো। আপনি বাঁচলে বাপের নাম, এই নীতি মেনে ওরাও দ্রুত উপায় কেটে পড়ার সিদ্ধান্ত নিল। যাওয়ার আগে মিথিলা দরজার দিকে তাকিয়ে ভয়ার্ত ফিসফিসানি স্বরে মেঘের উদ্দেশ্যে বলল, তোর আত্মার মাগফিরাত কামনা করছি রে মেঘ। আল্লাহ তোরে জ্যান্ত খবর হওয়া থেকে বাঁচাক। খট করে ছিটকিনি লাগার শব্দটা মেঘের কানে যেন যমদূতের পরোয়ানা হয়ে বাজল। দরজাটা লক করে শিশু ধীর পায়ে মেঘের দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপ যেন বাঘের শিকারের দিকে এগিয়ে যাওয়ার মতো ধীর, মাপা আর ভয়ঙ্কর। শিশুকে এভাবে এগিয়ে আসতে দেখে মেঘের বুকের ভেতরটা ধরফর করে উঠল। সে ভয়ে ভয়ে এক পা করে পেছাতে লাগলো, কিন্তু পেছাতে পেছাতে আর কত দূর যাওয়া যায়। মাত্র কয়েক কোচ পেরোতেই তার পিঠ গিয়ে ঠেকল বাসর ঘরে সেই সুসজ্জিত খাটের শক্ত কাঠের পায়ের সাথে। পালানোর আর কোনো পথ নেই, লাভে লাভ কিছুই হলো না। মেঘালয়াকে একদম কোণঠাসা করে ফেলে শীর্ষ ঝটকায় হ্যাঁচকা টান দিয়ে তাকে নিজের একদম বুকের কাছে টেনে আনলো। মেঘ পুরো স্তম্ভিত হয়ে গেল, তার নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। কিন্তু তার চেয়েও বড় ধাক্কাটা সে খেলো ঠিক তার পরের মুহূর্তেই।
ল্যাভেন্ডার শাড়ির আলগা আঁচলের ফাঁক গলে শিশোর সেই বড় শক্ত আর উষ্ণ হাতটা সরাসরি গিয়ে থামলো মেঘের মুক্ত ফর্সা পেটের ওপর, ঠিক সেই কুচকুচে কালো তিলটার ওপর। শরীরের সংবেদনশীল জায়গায় এমন আচমকা ও কড়া পুরুষের স্পর্শ পেয়ে মেঘের পুরো শরীর কেঁপে উঠল। সে ভয়ার্ত চোখে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলল, কি করছেন আপনি? আমার পেটে কেন হাত দিচ্ছেন? শিষ্য একটুও সরল না, বরং মেঘের কানের একদম কাছে নিজের মুখটা নামিয়ে আনলো। তার তপ্ত নিঃশ্বাস মেঘের গলায় আছড়ে পড়ছে। পেটের ওপর হাতের চাপটা সামান্য বাড়িয়ে সে একদম ফিসফিস করে ধারালো গলায় বলল, Because I love you, Nafil, and I want to play in a football World Cup with you. Can you enjoy this game? শিশুর মুখে সে পরিচিত শব্দগুলো শোনা মাত্রই মেঘের মাথার ভেতর যেন 100টা সাইরেন একসাথে বেজে উঠল। দুনিয়ার সব আলো যেন এক পলকে ধপ করে নিভে গেল। সে এবার 100 ভাগ নিশ্চিত হয়ে গেল যে সে আর মেঘালয়া নেই, মেজর কার্দারের খাঁচায় বন্দি এক চিলতে শিকার মাত্র। সে কাঁপা কাঁপা অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, আপনি বুঝে গেছেন সব কিছু? শিশুর ঠোঁটের কোণে এক শয়তানি ও তৃপ্তির হাসি ফুটে উঠল। সে মেঘের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, তোমার কি মনে হয় মেঘালয় আমি ঘাসে মুখ দিয়ে চলে? বাংলাদেশ আর্মির একজন মেজর আমি। আমি অমন হট অ্যান্ড বোল্ড পিকচার পাঠাবে, টেক্সট করবে, আর আমি আমার এই হবু প্লেমেটকে চিনতে পারবো না, সুইটহার্ট? সুইটহার্ট শব্দটা মেঘের কানের পর্দা ভেদ করে মগজে পৌঁছানো মাত্রই তার চোখের সামনে বাসর ঘরটা বনবন করে ঘুরতে লাগলো। ভয়ের পারদ যখন সর্বোচ্চ সীমানায় পৌঁছালো, মেঘের মস্তিষ্ক তখন একটাই শর্টকাট চেনে। কোনো কথা নেই, বার্তা নেই, সে সত্যি সত্যি শিশুর শক্ত বাহুবন্ধনের মাঝে চোখ উল্টে ঢলে পড়ল। হুট করে মেঘের শরীরটা এভাবে নিথর হয়ে যাওয়ায় দেখে শিশুর কপাল কুঁচকে একাকার হয়ে গেল। সে বিরক্তিতে নিজের চিবুক শক্ত করে মেঘের দিকে তাকালো। এ কি মেয়ে রে খোদা! এ খালি ধপাস ধপাস আর কপাস করে অজ্ঞান হওয়া ছাড়া দুনিয়ার আর কিছুই বোঝে না। নাকা একটা ইচ্ছে তো করছে এখন কেটে কুটে পদ্মার নদীতে ভাসিয়ে দেয়। শিশু আর মেঘের ওই ভারী শরীরটা ধরে রাখার কোনো চেষ্টা করলো না। সে এক প্রকার ঠাস করে মেঘকে বাসর ঘরের ফ্লোরের ওপর ফেলে দিল। মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা মেঘের দিকে তাকিয়ে সে নিজের মেজাজ আর ধরে রাখতে পারল না। চাঁদ করে উঠে শার্টের হাতাটা আরও ওপরে গুটিয়ে বলল, থাক তুই এখানে, মইরা পইরা থাক। অচেনা আইডি তখন হট ছবি আর মেসেজ পাঠাবার পারিস, আর এখন 70-এর সামনে মানবার পারিস না? উফ, এ কোন আজব মেয়ের চক্করে পড়লাম রে বাবা। নতুন বর বউ এসে বাসর ঘরে ঢুকবে কি, উল্টো সেখানে মেঝের ওপর হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা মেঘালয়াকে নিয়ে সবাই তুমুল হুলস্থুল আর টানা হিচড়ায় ব্যস্ত। কেউ মাথায় পানি ঢালছে, কেউ হাত পায়ের তালু ডলে দিচ্ছে, আর কেউ বাতাস করতে করতে অস্থির। মেঘের এমন কাণ্ড কারখানা দেখে মেঘের মা আলিয়া বানুর মেজাজ একেবারে সপ্তম আকাশে চড়ে গেল। তিনি কপালে হাত দিয়ে কিছুক্ষণ নিজের কপাল চাপড়ালেন, তারপর রাগে গজগজ করতে করতে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা তার নিরীহ গোছের স্বামী অর্থাৎ মেঘের বাবাকে লক্ষ্য করে একেবারে খেকিয়ে উঠলেন। শোনো মাস্টার, তোমার এই হাবাইতা আর মাইয়ারে নিয়ে আমি আর পারুম না। দিন দিন মাথায় চড়ে বসতাছে বেয়াদ্দব 42 একটা। কোনো কাম নাই কাজ নাই, এখন কোন আকাশ করতে যাইয়া ঘরের মধ্যে এমনি অজ্ঞান হইয়াছে শুনি। তোমার আদরের মাইয়া এই তুমি সামলাও বাপু, আমারে আর এই আপদের মধ্যে টানিও না। আলিয়া বানুর এমন ঝাঁঝালো চিল্লানিতে ঘরের বাতাস আরও গরম হয়ে উঠল। বেচারি মাস্টার সাহেব বইয়ের ধমক খেয়ে চশমা নাকের উপর ঠিক করতে করতে অপরাধীর মতো মেঘের দিকে তাকিয়ে রইলেন। তিনি কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। চশমার কাঁচটা আঙ্গুল দিয়ে সামান্য ঠিক করে তিনি মেঘের ফ্যাকাশে মুখের দিকে চেয়ে রইলেন। আলিয়া বানুর এই রণচণ্ডী রূপ দেখে তার ছোট্ট বোন পিঙ্কি এগিয়ে এলেন। তিনি আলিয়া বানুর হাতটা ধরে একটু শান্ত করার সুরে নরম গলায় বললেন, আহা বড় আপা, তুমি শুধু শুধু এই আনন্দের দিনে ওরে এভাবে বইকো না তো। ও তো এখনো ছোট মানুষ, বোঝে না কিছু। পিঙ্কির কথা শুনে আলিয়া বানুর মেজাজ যেন আরও এক কাঠি চড়ে গেল। তিনি হাত নেড়ে ঝাঁঝালো গলায় বলে উঠলেন, কিসের ছোট মানুষ শুনি? আজ যদি ওরে ধইরা বিয়া দিয়া দেই, তবে কাইল ও এক বাচ্চার মা হইব।
অয় বুঝি এখনো ছুডু, এই বয়সে আমি সংসার সামলাইছি, আর ১৯ বছর ঘরে আইসা থপ্পাস কইরা অজ্ঞান হইয়া পইরা আছে। ঢং কত! আলেয়া বানুর এই কড়া কথার জবাবে এবার শিউলি বেগম শীর্ষর মা মাথা নেড়ে না বোধক উত্তর দিলেন। তিনি মেঘের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, আলেয়া আপা, আপনি এই পরিস্থিতিতে শুধু শুধু মেঘমাকে এভাবে বকছেন। আমার তো মনে হয় মেয়েটা কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে। বকাঝকা পরে করিয়েন, আগে ওকে সুস্থ করে তুলুন তো। শীর্ষর মা শিউলি বেগমের মতো একজন সম্মানিত আর শান্ত মানুষের মুখে এমন কথা শুনে আলিয়া বানু এবার আর কথা বাড়াতে পারলেন না। তিনি মুখটা কালো করে চুপ করেই গেলেন। এদিকে মেঘের বড় ভাই নোমান আর অব্র, এই দুই যুবকের কাউকে আপাতত এই হুলস্থুলের মধ্যে ঘরে দেখাই যাচ্ছে না। বিয়ে বাড়ির কোনো এক জরুরি কাজে তদারকি করতে দুই ভাই মিলে একটু আগে গেটের বাইরে গেছে। এদিকে ঘরের এক কোণে থাকা সোফাটায় নতুন বর্ব নীরব আর তিথি এতক্ষণ ধরে একদম চুপচাপ আড়ষ্ট হয়ে বসে আছে। বাসর ঘরের রোম্যান্স তো দূরে থাক, মেঘালয়ার এই নাটকীয় কাণ্ডকারখানা আর মেজর শিষ্যর রাগী রূপ দেখে বেচারাদের নিজেদেরই যান যাওয়ার জোগাড়। বর্বই সাজে বসে থাকলেও দুজনেই যেন ভয়ে কাচুমাচু হয়ে আছে। ওদের এই করুণ অবস্থার দিকে তাকিয়ে শিষ্য এবার তার গম্ভীর কণ্ঠ স্বরটা একটু নরম করলো। ঘরে থাকা বাকি আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আপনারা তিথি আর নীরবকে নিয়ে ওদের বাসঘরে দিয়ে আসুন। বেচারাদের আজ নতুন জীবন শুরু। শুধু শুধু এই ঝামেলার মধ্যে আটকে রাখার কোনো মানে হয় না। আর ওই পিচ্চি মেয়েকে আমি সামলে নিচ্ছি। রাত কেটে ভোরের আলো ফুটতে কার্দার বাড়িতে শুরু হয়ে গেছে এক এলাহি কাণ্ড। আজ নীরব আর তিথির বৌভাত। চারদিকে সাজ সাজ রব, লাইটিংয়ের ঝলকানি আর বাবুর্চিদের রান্নার সুবাসে পুরো বাড়ি মোমো করছে। বাড়ির সবাই ব্যস্ত নতুন কোণে তিথিকে দেখার জন্য আর মেয়ে বাড়ির মেহমানদের আপ্যায়নের তদারকিতে। দোতলার বারান্দার রেলিংয়ে হাত রেখে নিচে সবার এই তুলকালাম ব্যস্ততা দেখছিল মেঘালয়া। গতকাল রাতের ঝড়ঝাপটার পর তার মনে এখনও এক ধরনের কুয়াশাচ্ছন্ন ভয় জমে আছে। তবে স্বস্তির বিষয় হলো গতকাল রাতে জ্ঞান ফেরার পর মেজর কার্দার তাকে আর তেমন কোনো জ্বালাতন করেনি। অত্যন্ত ভদ্র ও ঠান্ডা মাথায় তাকে পর্যাপ্ত রেস্ট নেওয়ার নির্দেশ দিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। সাক্ষাৎ যমদূতের এমন আকস্মিক রূপ বদল মেঘের কাছে এক মস্ত বড় ধাঁধার মতো লেগেছে। মেঘু, চল চল, জলদি চল, রেডি হবি, একটু পরেই ভাবির বাড়ি থেকে মেহমানরা সব এসে পড়বে। ভাবনার মাঝে থেকে যেন মিথিলা হুট করে উড়ে এসে জুড়ে বসলো। এক ঝটকায় মেঘের হাতটা খপ করে ধরে সে টানতে টানতে নিজের রুমের দিকে নিয়ে যেতে লাগলো। মেঘ নিজেকে সামনে নিয়ে একটু অবাক হয়ে প্রশ্ন করলো, আরে বেলা হতে তো এখনো অনেক দেরি, এত আগে রেডি হয়ে আমি করবোটা কি? মেঘের এমন অলস প্রশ্নে মিথিলা চরম বিরক্ত হয়ে পিছু ফিরে তাকালো, চোখ রাঙিয়ে তেতে উঠে বলল, একদম চুপ থাকবি, একটা কথাও বলবি না, যা বলছি তা কর। অগত্যা মিথিলা সেই জাদ্রেল আদেশের সামনে মাথা নত করে মেঘ তার রুমে ঢুকে গেল। প্রায় ঘন্টা দুয়েক পর মিথিলার রুমের ভারী কাঠের দরজাটা খুলে বাইরে পা রাখলো মেঘালয়া। আজকের দিনের জন্য সে বেছে নিয়েছে হালকা বেইজ রঙের একটি চমৎকার সিল্কের শাড়ি, সাথে মানানসই কাঠের একটি স্লিভলেস ব্লাউজ। মুখে একদম হালকা স্নিগ্ধ সাজ আর চুলগুলো আলগা করে পিঠে ছেড়ে দেওয়া। এই সাধারণ রূপী শ্যামবর্ণের মেয়েটাকে আজ এতটাই নজরকাড়া আর অপ্সরার মতো লাগছে যে কেউ এক পলক দেখলে চোখ ফেরাতেই পারবে না। ঠিক ওই মুহূর্তে নিজের কোনো এক জরুরি কাজে সেই করিডোর দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছিল মেজর শীর্ষ কার্দার অঙ্কন। কিন্তু হুট করে মেঘের দিকে চোখ পড়তে সে যেন এক রহমাই পাথরের মতো থমকে দাঁড়িয়ে গেল। তার সেই তীক্ষ্ণ গম্ভীর চোখ জোড়া ল্যাভেন্ডার গার্ল থেকে বেইজ সিল্কের শাড়ি পরা এই মায়াবী রূপসীর ওপর গিয়ে আটকে গেল। মেঘের এই সম্মোহনী রূপের দিকে তাকিয়ে শীর্ষ এতটাই আনমনা হয়ে পড়েছিল যে নিজের পায়ের হুদিসটাই সে ভুলে গেল। হাঁটার গতি না কমিয়ে আনমনে পা সামনে বাড়াতেই ঘটল বিপত্তি। সিঁড়ির প্রথম ধাপে পা দিতেই তার বুট জুতোটা পিছলে গেল। তবে ডিফেন্সের তুখোর অফিসার বলে কথা, ভারসাম্য হারিয়ে নিচে গড়াগড়ি খাওয়ার বদলে সে অত্যন্ত চটজলদি ধপ করে মেঘ সিঁড়ির ওপর বসে পড়ল এবং এক হাত দিয়ে শক্ত করে সিঁড়ির মেটারের হাতলটা চেপে ধরল।
পুরো ঘটনাটা ঘটলো এত দ্রুত আর মেঘের অলক্ষ্যে যে মেঘালয়া টেরও পেল না। তার এক ঝলক রূপের আগুনে স্বয়ং মেজর কার্তার মাটিতে বসে পড়েছে। শিশু দ্রুত আশেপাশে তাকিয়ে নিশ্চিত হলো কেউ এই দৃশ্য দেখেনি তো। নিজের এই অতি অভূতপূর্ব ও লজ্জাজনক পতনে রাগে ক্ষোভে তার ফর্সা মুখটা লাল হয়ে উঠল। সে মনে মনে মেঘালয়াকে এক হাত দেখে নেওয়ার প্রতিজ্ঞা করলো এবং মনে মনেই তাকে ধুয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলল, ওরে আল্লাহর বান্দি, তোরে যে শাড়িতে দেখি পিছলা খাইলাম, সেই শাড়ি পরে যদি বন্ধ না করেছে, তবে আমার নামও শীর্ষ কার্তার অঙ্কন নয়। সিঁড়ি থেকে উঠে নিজের ব্লেজারটা টেনে টুনে সোজা করে নিচে নেমে এলো শীর্ষ। তার তীক্ষ্ণ চোখ এড়াতে পারেনি যে মেঘালয়া আবার মিথিলার রুমের ভিতরেই ঢুকে গেছে। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো যে যাক, ওই মারাত্মক লোকে মেয়েটাকে এখনও সে ছাড়া বাড়ির অন্য কেউ দেখেনি। ঠিক তখনই ড্রয়িং রুমের ওপাশ থেকে মেঘের মা আলিয়া বানু আর কাকি পিঙ্কির গলার আওয়াজ পাওয়া গেল। পিঙ্কি তার বড় আপাকে বলছিলেন, এবার তুই আর দুলাভাই যে রেডি হয়ে নে আপা, ওনারা তো মনে হয় এলো বলে। দুই বোনকে কথা বলতে দেখে এই করিডোরের দিকেই আসতে দেখে মেজর শীর্ষ কার্তারের মাথায় এক চরম কুবুদ্ধি খেলে গেল। ঠোঁটের কোণেই শয়তানি হাসিটা চেপে সে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে কোনো কল না থাকা সত্ত্বেও ফোনটা কানের কাছে চেপে ধরে গম্ভীর গলায় বানিয়ে বানিয়ে ওপাশ থেকে কথা শোনার ভান করে বলতে শুরু করলো, হ্যাঁ গালিব, বলো কি খবর? শীর্ষের গলার গম্ভীর আওয়াজ পেয়ে আলিয়া বানু আর পিঙ্কি দু বোনই চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। আর্মি মেজরের মুখে কোনো অফিসিয়াল ক্রাইমের খবর শুনে ওরা কৌতূহলী হয়ে কান খাড়া করলো। শীর্ষ ওদেরকে না দেখার ভান করে করিডোরের দিয়ে হাঁটতে হাঁটতে আরও একটু জোরে বলতে লাগলো, কি বললে? বান্দরবানে গত রাতে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে এই অবস্থা করেছে কয়েকজন, কিন্তু মেয়েটাকে একা পেল কোত্থেকে? সে একটু থামলো, যেন ওপাশ থেকে গালিব নামের কেউ উত্তর দিচ্ছে। তারপর কপালে গভীর ভাঁজ ফেলে অত্যন্ত চিন্তিত ও রাগী গলায় বলল, কি বলছো? স্লিভলেস করে ড্রেস পরে রাতের বেলা পার্টি থেকে বাড়ি ফেরার মুখে এ অঘটন করেছে? ও গড, আজকালকার মেয়েদের কোনো সেন্সই নেই। ওরা বুঝে না পর্দাশীল মেয়েরা নিরাপদ নয়, আর ওরা তো ওয়েস্টার্ন পরে ঘুরছে। কেয়ারলেস। হাওয়ায় এই কাল্পনিক কথোপকথন শেষ করে শীর্ষ ফোনটা পকেটে পড়ল। তারপর দুই বোনকে সম্পূর্ণ এড়িয়ে যেন সে কিছুই খেয়াল করেনি এমন একটা ভাব নিয়ে হন হন করে বাড়ির বাইরে চলে গেল। এদিকে করিডোরে দাঁড়িয়ে থাকা আলিয়া বানু আর পিঙ্কির মুখের রক্ত যেন এক পলকে চুষে নিল কেউ। আলিয়া বানু এমনিতেই মেঘালয়াকে নিয়ে সারাক্ষণ এক বুক দুশ্চিন্তা বুকে চেপে রাখেন। মেয়েটা বড্ড দোষী, জেদি আর বাউন্ডলে স্বভাবের। চট করে কখন কি অকাজ করে বসে তার কোনো ঠিক নেই। আর সেই কারণেই তিনি সবার সামনে মেয়েকে একটু বেশি গাল বন্ধ করেন, যাতে অন্য কেউ তার মেয়েকে বকার সুযোগ না পায়। মা তো শাসন করার আড়ালে ওইটুকু আগলে রাখাই তার স্বভাব। কিন্তু এখন শিশুর মুখে এই ধর্ষণের নির্মম পরিণতির কথা শুনে আলিয়া বানুর কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি পিঙ্কির দিকে তাকিয়ে কাপা গলায় বললেন, আচ্ছা আমরা যাচ্ছি রেডি হইতে, তুইও যা, জলদি রেডি হয়ে নে, আমি একটু মেয়ে ঘুরে দেখে আসি। পিঙ্কিকে বিদায় দিয়ে আলিয়া বানু আর এক মুহূর্ত দেরি না করে হন্তদন্ত হয়ে দেওতলার দিকে ছুটলেন। মেঘালয়া কোথায় আছে তা নিশ্চিত না হলেও আন্দাজে মিথিলার রুমের দিকে পা বাড়াতেই তার কান খাড়া হয়ে উঠল। বন্ধ দরজার ওপাশ থেকে মেঘের খিলখিল হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। আলিয়া বানু আর কোনো সৌজন্যতার ধার ধারলেন না। এক ঝটকায় মিথিলার রুমের দরজাটা ঠেলে ভিতরে ঢুকলেন তিনি। আর ভিতরে ঢুকেই তার চোখের মনি ছানা বড়া হয়ে গেল। হালকা বেইজ রঙের সিল্কের শাড়ির সাথে মেঘালয়ের পিঠ খোলা স্লিভলেস ব্লাউজটা জলজল করছে। মেয়ের এই রূপ দেখে মাত্রই আলিয়া বানুর চোখের সামনে বান্দরবাগত রাতের সেই কাল্পনিক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। তিনি রাগে আর ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, আরও আম্মা, তুমি এভাবে চিৎকার কেন করছো? মায়ের এমন আচমকা রণচণ্ডী রূপ দেখে মেঘালয়া চমকে উঠে শাড়ির কুচিটা হাত দিয়ে চেপে ধরে একই প্রশ্ন করলো। কিন্তু মেয়ের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানসিক অবস্থায় তখন আলিয়া বানু ছিলেন না। তিনি হন্তদন্ত হয়ে মেঘের দিকে এগিয়ে এলেন। কোনো কিছু না ভেবে মেঘের স্লিভলেস হাত দুটো খপ করে ধরে ঝাঁকিয়ে অত্যন্ত দ্রুত আর ব্যাকুল গলায় বললেন, এভাবে শাড়ি পেঁচিয়েছিস কেন বল?
কোন আক্কেলে এই হাত কাটা ব্লাউজ পরলি? জলদি এই সাজ বদলা, একদম সাধারণ পোশাক পরবি, যাতে হাত পা সব ঢাকা থাকে। জলদি কর বলছি। মায়ের এমন অদ্ভুত আর অযৌক্তিক জেদ দেখে মেঘ হাঁ হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, কিন্তু আম্মা, নতুন ভাবির বাড়ির লোক আসবে, সবাই কত সুন্দর সেজেছে, আর আমি। মেঘের মুখের কথা কেড়ে নিয়ে আলিয়া বানু আবার মৃদু চিৎকার করে উঠলেন, কি বলছি তোর কানে ঢুকছে না? তোরে বলছি না এই শাড়ি বদলে অন্য পোশাক পরবি? এই মিথিলা। পাশেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে লিপস্টিক দিচ্ছিলেন মিথিলা। খালাম্মার এমন চিৎকার শুনে সেও হাতে লিপস্টিক ফেলে থতমত খেয়ে তাকালো। আলিয়া বানু মিথিলাকে লক্ষ্য করে হুকুমের সুরে বললেন, মিঠু, তুই ওর এই হাত কাটা সাজ এখনই বদলিয়ে দে। দরকার হলে তোর আলমারি থেকে কোনো ভালো থ্রি পিস বা সারারা ঘাড়ারা এনে ওরে পরিয়ে দে, কিন্তু এই পোশাকে ও রুম থেকে এক পাও বের হবে না। কথাটা শেষ করে আলিয়া বানু আর মেঘের ফ্যাকাশে মুখের দিকে তাকালেন না। বুক টিপটিপানি নিয়ে যেভাবে হন্তদন্ত হয়ে এসেছিলেন সেভাবেই গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে চলে গেলেন। রুমে তখন এক অদ্ভুত নীরবতা। মেঘালয়া আয়নার দিকে তাকালো। 2 ঘন্টা ধরে এত মন দিয়ে করা সাজটা এক নিমেষেই মাটি হয়ে গেল। সে অবুঝের মতো মিথিলার দিকে তাকিয়ে বলল, আম্মার হঠাৎ কি হলো রে মিথু? আম্মা হঠাৎ এমন ব্যবহার করলো কেন? আগে তো এমন করেনি। মিথিলাও একটা দীর্ঘশ্বাস ফেলে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে বলল, খালাম্মার কখন যে কি হয় আল্লাহ মালুম। বাদ দে, বাঘের ওপর রাগ করা যায়, কিন্তু মায়ের ওপর তো আর করা যায় না। চল, তোরে আমরা সবাই পাউডার ব্লু সারারাটা বের করে দেই। ওটার হাতা ফুল হাতা, খালাম্মা শান্তি পাবে। মিথিলা আর কোনো ঝুঁকি নিল না। সে নিজের আলমারি ঘেটে পাউডার ব্লু রঙের একটা জমকালো সারারা বের করলো, যার পুরো জমিন জুড়ে সোনালি আর রূপালি সুতোর চমৎকার কারুকাজ। মেঘকে জোর করে শাড়ি থেকে নামিয়ে সেই সারারাটা পরিয়ে দিল সে। এরপর মেঘের আলগা চুলগুলোকে সুন্দর করে একটা স্টাইলিশ খোপা করে সেট করে দিল মিথিলা। 2 ঘন্টা আগের সাজটা মাটি হলেও এই নতুন পোশাকে মেঘালয়াকে যেন আরও বেশি মায়াবী আর রাজকীয় দেখাচ্ছে। মেঘের সাজ শেষ করে মিথিলা নিজেও জলদি রেডি হয়ে নিল। 2 বোন যখন রুমের দরজা খুলে বাইরে বের হলো, ঠিক তখনই করিডোরের ওপাশ থেকে কিনসা সেজে গুজে ওদের দিকে আসছিল। মেঘ আর মিথিলার এই জমকালো রূপ দেখে কিনসা এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর 2 হাত গালে ঠেকিয়ে মুগ্ধ হয়ে বলে উঠল, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর লাগতেছে তোমাদের দুজনকে। মেঘালয়া তার ম্লান হাওয়া হাসিটা ফিরিয়ে এনে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে কিঞ্জা আপু। 3 রূপসী এবার একসাথে হাত ধরাধরি করে দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। এদিকে নিচে ড্রয়িং রুমের কোণে সোফার কুশন ঠিক করার কাজ করছিল আদর আর রাহাত। সিঁড়ি দিয়ে 3 জনকে নামতে দেখেই 2 ভাইয়ের ভেতরে শয়তানটা আবার চড়া দিয়ে উঠল। রাহাত আর আদর একে অপরের দিকে তাকিয়ে একযোগে টিপ্পনি কেটে বলে উঠল, দেখ দেখ, আসমান থেকে পরীর বদলে এক যা কাইলা পেতনি নামছে রে। একবার যদি একা পাই তবে গারমটকে কাঁচাই খেয়ে ফেলবো। ওদের এমন ফাসলামো শুনে কিনসা আর নিজেকে সামলাতে পারল না। সে সিঁড়ির মাঝপথে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, কি বললি তুই আদর ভাইয়া? আমাদের পেতনির মতো লাগছে? তোর এত বড় সাহস! মন্দের এভাবে খ্যাপাতে পেরে রাহাত আর আদরের মুখে যেন বিজয়ের হাসি ফুটে উঠল। ওরা হাই ফাইভ করার ভান করলো। এবার মিথিলা কোমরে হাত দিয়ে তড়পিয়ে উঠে বলল, আমরা যদি পেতনি হই তবে তোরা হলে আস্তা গরুর গোবর। তোরা নিজেরা আয়নায় মুখ দেখেছিস কখনো? দেখিস না তোদের গা থেকে 24 ঘন্টা কেমন গোবর গোবর গন্ধ বের হয়। ইয়াক, থু। মিথিলার মুখে গরুর গোবর শুনে রাহাতের এতক্ষণের হাসি মুখটা এক ঝটকায় কপাল কুচকে কুচকুচে কালো হয়ে গেল। কিন্তু আদর দমবার পাত্র নয়। সে ওদের আরও বেশি খ্যাপানোর জন্য বুক ফুলিয়ে বলল, আরে আমরা গোবর হলেও তো জমিতে সার হিসেবে কাজে লাগি, কিন্তু তোরা তোরা তো 7 বালতি আটকা ময়দা মেখেও শেষমেশ সেই পেট নিয়ে থেকে গেলি, কোনো লাভ হইল না।
ঠিক তখনই ড্রয়িং রুমের মেইন গেট দিয়ে ভিতরে ঢুকলো মেজর শীর্ষ কার্তার অঙ্কন। যদিও সে একা ছিল না, তার পাশে ছিলেন তার বাবা জুবায়ের কার্তার। দুই বাপ বেটা মিলে আজ সন্ধ্যার বৌভাতের অনুষ্ঠানে কোন কোন বিশেষ অতিথি আর ডিফেন্সের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন তাদের প্রোটোকল আর আপ্যায়নে তদারকি নিয়ে গভীর আলোচনায় মগ্ন ছিলেন। কিন্তু ড্রয়িং রুমের মাঝখানে আদর আর রাহাতের এই উচ্চবাচ্যের টিপ্পনি আর মেয়েদের চিৎকার জুবাইরের সাহেব আর শিষ্য দুজনে কানে গিয়ে পৌঁছালো। জুবাইর কার্তার কথা থামিয়ে একটু অবাক হয়ে সামনে তাকালেন। শিষ্য তার বাবার সাথে কথা বলার বন্ধ করে ভ্রু কুচকে সেদিকে তাকালো, কিন্তু সামনে তাকাতেই মেজর শীর্ষ কার্তার সেই কুচকে থাকা কঠিন আর কপালে মুহূর্তেই মধ্যে শিথিল হয়ে গেল। সিঁড়ির গোড়ায় বেইজ সিল্কের সেই পিঠ খোলা স্লিভলেস শাড়ির বদলে এখন পাউডার ব্লু রঙের ফুল হাতা জমকালো সারারা পরে দাঁড়িয়ে আছে মেঘালয়া। চুলগুলো সুন্দর করে খোপা করা, বুক পিঠ হাত সব শালীনতায় ঢাকা। তার এই নতুন রূপটা দেখে মাত্রই শিষ্যর মনের ভিতর এক তীব্র সন্তুষ্টির হাওয়া বয়ে গেল। জুবাইর সাহেব হেসেই ফেললেন ওদের কাণ্ড দেখে। এই ছেলেমেয়েগুলো যেখানেই জড়ো হবে সেখানে একটা হাট বসিয়ে দিবে। জুবাইর সাহেব হেসে অন্য মেহমানদের দিকে এগিয়ে গেলেও শীর্ষ সেখানেই দাঁড়িয়ে রইল। শীর্ষ মেঘের আপাতমস্তক আরও একবার দেখে নিয়ে তার স্বভাবসুলভ গম্ভীর কিন্তু এক চিলতে রহস্যময় কণ্ঠে বলল, বাচ্চাকে এখন অন্তত বাচ্চার মতোই লাগছে। এটাই পারফেক্ট। বাচ্চাদের এত দ্রুত বড় হতে নেই, খুব সমস্যা এতে। তিথির বাড়ি থেকে মেহমানরা ততক্ষণই সব চলে এসেছে। কার্তার বাড়ির বিশাল উঠোনে আর হলরুমে এখন গমগম করছে আমন্ত্রিত অতিথিদের কোলাহল। মেহমানদের একটা বড় অংশ এখন রাজকীয় সব খাবার দাবার তোলপাড় করতে ব্যস্ত। আর ওদিকে মূল মঞ্চে নতুন বরকনে নীরব আর তিথি নিজেদের পরিবারের মানুষদের সাথে হাসি মুখে একের পর এক পোজ দিয়ে ফটো সেশনে মগ্ন। মেঘালয়া আর কিনসা ইতিমধ্যে নিজেদের মোবাইল ফোনের মেমোরি ফুল করে এক গাদা ছবি তুলে ফেলেছে, কিন্তু মিথিলার ছবির ক্ষুধা যেন কিছুতেই মিটছে না। সে এখনও ছবি তুলে শেষ করতেই পারেনি। ক্ষণে ক্ষণে শাড়ির কুচি আর ঘেরার ঘের ঠিক করে আশেপাশে ছোট পিচ্চি কাচ্চাদের ধরে অ্যানি ক্যামেরাম্যান বানিয়ে একের পর এক স্প্যাম দিয়েই যাচ্ছে। মেঘ আর কিনসা যখন মিথিলার এই অবিরাম ছবি তোলার কাণ্ড দেখে হাসাহাসি করছিল, ঠিক তখনই পাশ থেকে এক অপরিচিত কিন্তু বেশ রসাত্মক কণ্ঠস্বর ভেসে এলো। এই যে সুন্দরী বিয়ান সাহেবা কুল, কেমন আছেন আপনারা? আচমকা এমন অদ্ভুত সম্বোধন শুনে মেঘ আর কিনসা ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। দেখলো ওদের থেকে সামান্য দূরে বুকে দুই হাত বেঁধে দাঁড়িয়ে আছে সমবয়সী তিনটা ছেলে। তিনজনের মুখে এক চেলতে চতুর ও আকর্ষণীয় হাসি শোভা পাচ্ছে। ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে এরা কোনো পক্ষের কেউ। মেঘালয়া দম্বার পাত্রী নয়। সে চোখ দুটো সামান্য ছোট করে কড়া গলায় বলল, তা বেয়াই সাহেবরা আপনারা ঠিক কারা? আমাদের একা পেয়ে মুরগি ভেবে আলগা প্রেম করতে এসেছেন বুঝি? মেঘের মুখে মুরগি শব্দটা শুনে তিন ছেলের মাঝখান থেকে একজন হেসেই ফেলল। সেই মাথা নেড়ে বেশ রসিয়ে উত্তর দিল, না বেয়ান, মুরগি ভেবে ভুল বোনের ওনাদের কাছে আসিনি। আমরা আসলে শেয়ার হয়ে খাসার মুরগি নিয়ে চম্পট দিতে এসেছি। ছেলেটার এমন বুদ্ধিদীপ্ত উত্তর শুনে মেঘ আর কিনসা নিশ্চিত হলো এরা আসলে নতুন বউ তিথির কাজিন বা ভাইদের দল। এবার কিনসা একটু মজা লুটার জন্য মুখে হাত দিয়ে হেসে বলল, উফ, মুরগি বাগে পাওয়া কি এতই সোজা রে ভাই? আগে খাঁটি শিয়াল হয়ে একটা প্রমাণ দেখান দেখি। ঠিক তখনই তন্ময় নামের একটা ছেলে, যে এতক্ষণ মেঘের দিকেই পলকহীন চোখে তাকিয়েছিল, সে এক পা এগিয়ে এসে বেশ ডাঁটের সাথে বলল, কি যে বলেন বেয়াই, আপনি শুধু একবার অনুমতি দিলেই দেখেন আপনার পাশে থাকা ওই পাউডার ব্লু সারা পরা বেআইনকে নিয়ে চম্পট দিতে আমি এই মুহূর্তে এক পায়ে খাড়া। তন্ময়ের এমন সরাসরি লাইন মারার ঢং দেখে মেঘালয়া চরম বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। সে তড়পিয়ে উঠে বলল, এক পায়ে তো শুধু তালগাছ দাঁড়িয়ে থাকে, তা ভাই সাহেব আপনি কি কোনো জীবন্ত তালগাছ? তন্ময় এবার মেঘের আরও একটু কাছে ঘেঁষে ফিসফিসিয়ে বলল, আপনার মতো এমন একখান সুন্দরী বেআইন পেলে আমি তাল গাছ কেন, মাকাল গাছ হতেও এক পায়ে রাজি। বলেই তন্ময় মেঘকে লক্ষ্য করে আলতো করে একটা চোখ টিপ দিল।
কিন্তু চোখ টিপ দিয়ে সে যেমন খুশিতে ডগমগ হয়ে মেঘের মাথার ওপর দিয়ে সামনের দিকে তাকালো, অমনি তার পুরো শরীর রক্ত যেন এক সেকেন্ডে হিম হয়ে জমে বরফ হয়ে গেল। সামনে ফুড স্টলের পিলারের আড়ালে এক হাত পকেটে পুরে দাঁড়িয়ে আছে স্বয়ং মেজর শীর্ষ কার্তার অঙ্কন। তার সেই শান্ত কিন্তু রক্ত লাল জ্বলন্ত চোখজোড়া সরাসরি গিয়ে বিঁধেছে তন্ময়ের ওপর। শীর্ষ কোনো কথা বলল না, কেবল অত্যন্ত ধীর গতিতে নিজের হাতের দুটো আঙ্গুল দিয়ে তার নিজের চোখের দিকে ইশারা করলো। তারপর সেই আঙ্গুল তন্ময়ের দিকে তাকালো। তার চোখের সেই ভয়ঙ্কর চাহনি আর চোয়ালের কঠোরতার স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল তার ভেতরের নীরব হংকার। মেজর কার্তারের সেই সাক্ষাৎ জমদূতের মতো ইশারা আর বাঘের চাউনি দেখে তন্ময়ের পেটের ভেতর ভয়ের চোটে মোচড় দিয়ে উঠল। ডিফেন্সের মেজরের এই রূপ দেখে কার বাপের সাধ্য সেখানে দাঁড়িয়ে থাকে? তন্ময় থতমত খেয়ে শুকনো ঢোক গেলে মুহূর্তের মধ্যে নিজের সুর বদলে ফেলল। সে পাশে থাকা বাকি দুই বন্ধুর শার্টের কলার চেপে ধরে কাপা গলায় বলল, এই মুরগি আমার পার্সোনাল শিকার। এর দিকে যদি আর একবার চোখ টিপ দিয়েছিস তবে তোর ওই শেয়ালগিরি এক টানে বের করে পেটে বাঁশ গেড়ে দেব। বলেই বন্ধুদের প্রায় টেনে হিঁচড়ে সে বিয়ে বাড়ির ভিড়ের মধ্যে হারিয়ে গেল। ওদের এভাবে হঠাৎ ঝড়ের গতিতে কেটে পড়া দেখে মেঘ আর কিনসা পুরো আকাশ থেকে পড়ল। কিনসা হাঁ হয়ে চারপাশ তাকিয়ে বলল, কি হলো এটা? এটা এমন কুকুরের মতো লেজ গুটিয়ে পালালো কেন রে মেঘ? মেঘালয়ও ওদের পালানোর আসল কারণ টের পায়নি, কারণ শীর্ষ ততক্ষণে আবার পিলারের আড়ালে আত্মগোপন করেছে। মেঘালয়া তার সারারার ওড়নাটা ঠিক করতে করতে চরম বিরক্তি নিয়ে মাথা নাড়িয়ে বলল, বাদ দাও তো আপু, খুব নাকি শেয়াল হয়ে মুরগি ধরতে এসেছিল। ফুহ, এক ধমকেই হাওয়া। ছ্যা ছ্যা। বৌভাতের জমকালো অনুষ্ঠান শেষে নতুন বরকনে নীরব আর তিথি বিদায় নিয়ে চলে গেছে। নিয়ম অনুযায়ী বিয়ের পর প্রথমবার নতুন বউকে কিছুদিন নিজের বাপের বাড়িতে কাটতে হয়। সেই চিরাচরিত নিয়ম রক্ষার্থী ওদের এই প্রস্থান মেহমানরাও একে একে বিদায় নিয়েছে। একটু আগে সেই কিচকিচে কোলাহলপূর্ণ কার্তার বাড়িটা এখন প্রায় খাখা করছে। হাতে গোনা গুটি কয়েকজন ছাড়া বাড়িতে আর কেউ নেই। চারিদিকের এই নিঝুম সুযোগটা হাতছাড়া করল না মেঘালয়া। সে গুটি গুটি পায়ে পিছনের উঠানের এক কোণে থাকা বিশাল বড় আম গাছটার নিচে এসে দাঁড়ালো। দুই হাত কোমরে রেখে ঠোঁটের ওপর তর্জনী আঙ্গুল চেপে সে গভীর মনোযোগ দিয়ে গাছের ডালপালার বিন্যাস দেখতে লাগলো। ঠিক কোন দিক দিয়ে পা বাড়ালে তরতর করে উপরে ওঠা যাবে। গাছে উঠবে বলেই সে মাত্র 20 মিনিট আগে তার শখের জামা কাপড় আর ভারী সাজগোজ ধুয়ে মুছে সাফ করে ফেলেছে। একটা আরামদায়ক অনারকালি গোল জামা পরে নিয়েছেও, যাতে হাত পা ছুঁড়ে ডালে পা দিতে কোনো অসুবিধা না হয়। গাছের গুঁড়িতে একটা থাপ্পড় মেরে মেঘালয়া নিজের মনে এক বিদঘুটে মন্ত্র আওড়ে নিল। ছু ছু কালিকুত্তার গু, যা মেঘ, তোর তরিয়ে গাছে উঠে পড়। যেই ভাবা সেই কাজ। নিজের আনারকলি জামার ওড়নাটা টেনে কোমরে শক্ত করে গেট দিল সে। শরীরটা এমনিতেই হালকা পাতলা, তাই বানরের মতো ক্ষিপ্রতায় গাছে উঠতে মেঘের একদমই সময় লাগলো না। চোখের পলকে সে তরতর করে উঠে গিয়ে গাছের মগডালের কাছাকাছি একটা বেশ শক্ত চওড়া ডালের ওপর ঝাঁকিয়ে বসলো। তারপর চারপাশ উঁকিঝুঁকি মেরে একে একে 3টে বড় বড় আধা কাঁচা পাকা আম পেড়ে ফেললো। ডালের ওপর 2 পা ঝুলিয়ে মনের সুখে আমে কামড় বসিয়ে সে নিজের তৈরি করা অদ্ভুত ও ভুলভাল হিন্দিতে গান জুড়ল। মেঘ আম খায়েগা, বড়া মজা আয়েগা। পা নাড়িয়ে নাড়িয়ে তার এই আম খাওয়ার দৃশ্যটা কিন্তু নিচে থেকে নয়, দেখা যাচ্ছিল ঠিক 2 তলার ছাদের রেলিং থেকে। ছাদে দাঁড়িয়ে নোমানের সাথে জরুরি কথা বলছিল শীর্ষ। হুট করে নিচে চোখ পড়তেই মেজরের চোখ জোড়া কপালে উঠে গেল। কোথায় একটা 17-18 বছরের ম্যাচিউর মেয়ে, তার আর কোথায় আনারকলি জামার ওড়না কোমরে বেঁধে গাছের মগডালে পা দোলাতে দোলাতে আম খাওয়া এক দস্যি বালিকা। শীর্ষ নিজের কপালে হাত দিয়ে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল। তারপর পাশে দাঁড়িয়ে থাকা মেঘের বড় ভাই নোমানের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, তোর বোনের গাছের সাথে বাদরের মতো লটকাতে দেখে মনে হচ্ছে ও ক্লাস 6-7-এ পড়া কোনো স্টুডেন্ট। শীর্ষের এমন ভ্যাবাচিকা খাওয়া প্রশ্ন শুনে নোমান একটা পিটকেলের মার্কা হাসি দিল। সে হাসতে হাসতে বলল, হব বেটা, আমার বোনই আগামী বছর এইচএসসি দিবে, অবশ্যই ও বাদরের পূর্ব খালাম্মা। নোমানের মুখে বাদরের পূর্ব খালাম্মা শুনে শীর্ষর ভিতরের গোয়েন্দা মনটা ছাড়া দিয়ে উঠল। সে মেঘের ব্যাপারে আরও
হাঁড়ির খবর বের করার জন্য নোমানকে হালকা করে একটু খুঁচিয়ে বলল, তো জনাব, আপনার ইন্টার পরে বোনের বয়স কত? দূর বেটা, ওর বয়স 17। তবে হ্যাঁ, আমার বোন আমার অনেক গুণবতী। শীর্ষ এবার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে কৌতুক করে বলল। উদাহরণ দাও বৎস। বোনের প্রশংসার সুযোগ পেয়ে নোমান এবার আর কোনো রাগ ঠাক রাখল না। সে শিশুর দিকে তাকিয়ে মেঘালয়ের সব গ্লোকানো গুণ গড়গড় করে বলতে শুরু করলো। যেমন আইলস্বামীবতী, আকাইম্যাবতী, ঘুমাইন্যাবতী, কাঁদুনিবতী, ন্যাকামিবতী, ঝগড়াবতী, পরাচুন্নিবতী সহ আরও অনেক বতী। নোমানের মুখ থেকে মেঘের এত এত বর্তি মার্কা গুণের বহর শুনে মেজর শীর্ষ কার্ডার অঙ্কনের নিজেরই হুঁশ হারানোর দশা হলো। মনে মনে তার ছেড়ে দে মা, কেঁদে বাঁচে অবস্থা। যে মেয়ে ফেক আইডি থেকে হট ছবি পাঠায়, বাসর ঘরাতে মারামারির গল্প খুঁজে, সামান্য ধমকে 3বার ধপাস ধপাস করে অজ্ঞান হয়, আর এখন তাকে গাছে চড়ে আম খাচ্ছে, তার ওপর নোমানের দেওয়া এই 7 গুণ। শীর্ষ গাছের ডালে পা দোলাতে থাকা মেঘের দিকে তাকালো, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে এক চরম আতঙ্কে আউড়ে উঠল। স্পষ্ট আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ধোঁয়াশা ধোঁয়াশা, তামাটে কালো আধার। মেঘ, আমাদেরকেও কিছু আম দে না রে। নিচ থেকে রাহাতের এমন লোভাতুর আকুতি শুনে মেঘালয় মনের সুখে আমের শেষ মিষ্টি রসটুকু চুষে নিল। মুখটা বাঁকিয়ে চিবানো থামিয়ে বেশ সে আয়েশ করে বলল, দিচ্ছি। বলেই সে তার চিবানো আমের আটিটা একদম ডিপ করে নিচে দাঁড়িয়ে থাকা মিথিলা, কিনসা, আদর আর রাহাতের দিকে ছুঁড়ে মারল। আটিটা গিয়ে পড়ল রাহাতের পায়ে ঠিক ইঞ্চি খানিক দূরত্বে। তা দেখে কিনসা রেগে মেগে আগুন হয়ে চিৎকার জুড়ে দিল। ওরে মেঘের বাচ্চা শুটকি, তোর এত বড় সাহস! আজ তোর একদিনকে আমাদের যতদিন লাগে। নাম বলছি গাছ থেকে, নিচে নাম। মেঘালয়া মগডালের ওপর নিজের আনারকালি জামাটা টেনে টুনে বসে বেশ দামড়া একটা হাসি দিল। তারপর নিচের দিকে তাকিয়ে মুখ ভিঞ্চিয়ে বলল, দুঃখিত আপু, আমার এখনো বিয়েই হয়নি। তা বাচ্চা তো দূরের কথা, আমের এতই যদি শখ থাকে তবে কষ্ট করে গাছে এসো, আম পেয়ে যাবে। আর না হয় একটু সুন্দর করে মিষ্টি গলায় বলো, লক্ষ্মী মেঘ, আমাদের কিছু আম পেড়ে দাও না, আমি এক্ষুনি পেড়ে দিচ্ছি। মিথিলা এবার 2 কোমরে হাত রেখে তরপিয়ে উঠল। মেঘের এই পাকা পাকা কথা শুনে সে চোখ রাঙিয়ে বলল, হয় তুই নিজে ভালোই ভালোই আম দিবি, না হয় গাছ থেকে নামবি। যদি না নামিস তবে এই আমি চললাম বড় ভাইয়াকে ডাকতে। নোমান ভাইয়াকে শুধু একবার গিয়ে বলবো তুই আনারকলি পরে বানরের মতো গাছে উঠেছিস, বাকিটা বড় ভাইয়া ভালো করে করে নেবে। নোমান ভাইয়ার নাম শুনলে মেঘ ততটা না ডরালেও মিথিলার এই বড় ভাইয়া শব্দটা মেঘের মগজে দিয়ে এক অদ্ভুত সিগন্যাল দিল। তার মনে হলো নোমান ভাইয়া জানা মানেই তো সেই সাক্ষাৎ যমদূত মেজর কার্টারের কানেও খবরটা যাওয়া, আর ওই লোকটা জানতে পারলে গাছে চড়ার অপরাধে কোর্ট মার্শালও করে দিতে পারে। ভয়ের চোটে মেঘালয়া গাছের ডাল আঁকড়ে ধরে মৃদু চিৎকার করে উঠল, না না থাক, তোদের পায়ে পড়ি, ভাইয়াকে ডাকিস না। আমি আম দিচ্ছি তোদের, ভালো 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 আম দিচ্ছি, ওয়েট। মেঘ চটজলদি তার হাতের নাগালের মধ্যে থাকা এক গোছা আধা পাকা আম পেড়ে টপাটপ নিচে ফেলে দিল। তার এই এক ধমকে ভরকে যাওয়া করুণ অবস্থা আর বিড়ালের মতো ছটফটানির ওপর থেকে পরিষ্কার দেখতে পাচ্ছিল একজন। ছাদের রেলিংয়ে হাত রেখে নিচে মেঘের ওই ভয়ার্ত রূপ দেখে মেজর শীর্ষ কার্ডার অঙ্কন এবার আর নিজের গম্ভীর ভাবটা ধরে রাখতেই পারল না। সে মুখ টিপে এক চিলতে চমৎকার মোহনীয় হাসি হাসল। গাছের উপর বসা ওই চঞ্চল দর্শী মেয়েটার দিকে তাকিয়ে তার বুকের ভেতর এক অদ্ভুত ভালো লাগা মোচড় দিয়ে উঠল। শেষও নিজের চিবুকটা হাত দিয়ে ঘষে মনে মনে এক দৃঢ় প্রতিজ্ঞা করে বলল, না, আর একদম দেরি করা যাবে না। এই পাগল মেয়েটাকে যত দ্রুত সম্ভব নিজের করে নিতে হবে। ওকে কার্দার বাড়ির কনে করে আনার সময় হয়ে গেছে। বেশি দেরি করাটা চরম ঝুঁকির ব্যাপার। চারপাশ দিয়ে বড্ড বেশি শিয়াল আনাগোনা শুরু করেছে ওকে খাঁচা থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। তার আগেই মেজর কার্দারকে নিজের শিকার নিজের ডেরায় তুলতে হবে। সন্ধ্যায় বিরাট এক চায়ের আসর বসেছে কার্দার বাড়ির সুবিশাল ছাদে। লালচে আকাশের নিচে মাদুর পেতে গোল হয়ে বসেছে সবাই। সামনে রাখা বড় বড় ডিশে ধোয়া ওঠা সিঙ্গারা, মচমচে চিকেন পকোড়া আর মাটির
ভারী সুগন্ধিত এলাচি চা। কার্তার বাড়ির ছোটরা আর সমবয়সী কাজিনরা মিলে এখানে আড্ডায় মেতেছে, আর মুরব্বীরা নিচের ড্রয়িং রুমে নিজেদের গল্পে মগ্ন। ছাতির এই আসরে রয়েছে রাহাত, আদর, মিথিলা, কিনসা, অব্র আর আমাদের দর্শিমী মেঘ। আজ নতুন করে এই দলে যুক্ত হয়েছে কিনসার দুই মামাতো বোন সুচি, মীরা আর এক ভাই ত্রিশ। সিঙ্গারা মুখে পুড়ে আদর হঠাৎ লাফিয়ে উঠে বলল, এই চল সবাই মিলে টুড আর ডেয়ার খেলে। আদরের এই প্রস্তাব শুনে তার মামাতো বোন সুচি মুখটা কেমন জানি মাখিয়ে বলল, ধর, এই গেমটা বড্ড সেকেলের আর আনস্মার্ট, কেমন অদ্ভুত লাগে খেলতে। সুচির এমন নাক ছিটকানো ভাব দেখে আদর মনে মনে চরম বিরক্ত হলো। সে সুচির অলক্ষ্যে এক হাত দিয়ে মুখ ভেঙচে বিড়বিড় করে বলল, যেই না চেহারা নাম রাখছে পেয়ারা, ভাব কত। সুচির এমন নাক উচ্চ মন্তব্য শুনে কিনসা মিষ্টি করে হেসে বেশ কড়া টোনে বলল, গেমটা সেকেলে নাকি অদ্ভুত তা জানি না সুচি, তবে আমরা এটাই খেলি। তুই যদি খেলতে না চাস তবে ওই যে দেখ, কোনায় দোলনাটা খালি আছে, ওখানে গিয়ে শান্তিতে বসে বসে মোবাইল টিপতে পারিস, কেউ বারণ করবে না। দোলনা দেখিয়ে সুচিকে এক হাত দিয়ে বিদায় করার ভঙ্গি করে কিনসা আদরের দিকে তাকিয়ে বলল, এই আদর ভাইয়া, আর দেরি করিস না, খেলা শুরু কর। সুচির গায়ের রং অত্যাধিক ফর্সা হওয়ায় সে যে কিনজার এমন অপমানে রাগে লাল হয়ে গেছে তা দূর থেকে বসেই বেশ বুঝতে পারল মেঘ। সে গুটি গুটি পায়ে কিনজার একদম গা ঘেঁষে বসলো। তারপর কিনজার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আপু, তোমার মামাতো বোন মনে হয় অনেক রেগে গেছে, চোখ দিয়ে তো আগুন বেরোচ্ছে। ও রাগলে আমার বয়ে গেছে, তুই বেশি না বকে চুপ করে বসে থাক। কিনজার এই চাপা ধমক খেয়ে মেঘও ঠোঁটে আঙুল দিয়ে একদম লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে বসে রইল। সবাই আবারও হই হই করে উঠল। রাহাত কোত্থেকে একটা অর্ধেক জল ভরা প্লাস্টিকের বোতল এনে মাদুরের মাঝখানে সজোরে ঘুরিয়ে দিল। বনবন করে ঘুরে বোতলের মুখটা এসে থামলো অব্রর দিকে। রাহাত এক চোখ টিপে মাখা হেসে জিজ্ঞেস করলো, তা অব্রবাবু, ট্রুথ অর ডিয়ার? অব্র একটু ভেবে বলল, ট্রুথ। রাহাত এবার মুখ্যম সুযোগ পেয়ে চোখ নাচিয়ে বলল, এই অবধি কয়টা মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করেছিস, সত্যি করে বল। রাহাতের এমন হাটে হাড়ি ভাঙ্গা শব্দ শুনে অব্রর মুখের সিঙ্গারাটা গলায় আটকে যাওয়ার জোগাড়। সে থতমত খেয়ে আমতা আমতা করে আশেপাশে তাকিয়ে বলল, মানে 5টা। তা বেশ, বড়ই গুণী ছেলে। রাহাত আর আদর হাততালি দিয়ে উঠল। এবার মিথিলা বোতলটা ঘুরাতেই তার শটান গিয়ে থামলো সেই নাক উঁচু সুচির সামনে। আদর সঙ্গে সঙ্গে মুখ চেপে মিথিলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কাম সাজা সেরে মিতু, এবার বাঘিনীকে খাঁচায় পোড়াবো। কিন্তু মিথিলা কোনো প্রশ্ন করার আগেই সুচি বেশ দিমাগ দিয়ে মুখ ফুলিয়ে বলে উঠল, ডেয়ার, আমি ডেয়ার নেব। সুচির উত্তর শুনে কিনজা এবার সোজা হয়ে নড়াচড়া করলো। ঠোঁটের কোণে এক শয়তানি হাসি ফুটিয়ে সে বলল, আচ্ছা ঠিক আছে, ডেয়ার যখন নিয়েছিস তখন আমাদের সবাইকে একটা সুন্দর গান গিয়ে শোনা সুচি। গানের কথা শোনা মাত্রই সুচির একসাথে হাস্যোজ্জ্বল আর অহংকারী মুখটা এক নিমিষেই চুপসে একটুখানি হয়ে গেল। সে তো ভেবেছিল কোনো কঠিন কাজ দেবে, কিন্তু গান গাইতে হবে সে ভাবেনি। তবু নিজের মান সম্মান রক্ষা করতে সে কিছুটা আড়ষ্ট গলায় গান ধরল, ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে। সবাই ভেবেছিল সুচি বুঝি গান গেয়ে কান ফাটিয়ে ফাটল করে দেবে, কিন্তু দেখা গেল সুচির গানের গলাটা অতটাও খারাপ নয়। সে মিষ্টি সুরেই গাইল। সে গান শেষ হতেই সবাই ভদ্রতা খাতিরে করতালি দিয়ে ওর গানের প্রশংসা করলো। আদরের হাতের ধাক্কায় আবারও বোতল ঘোরানো হলো। প্লাস্টিকের বোতলটা কয়েকবার পাক খেয়ে এবার তার মুখটা স্থির করলো একদম মেঘের দিকে। সুচি প্রথম থেকে মেঘকে একদম সহ্য করতে পারছিল না। তার একমাত্র কারণ হলো মেঘের গায়ের রং। ছাদের আড্ডার বাকি সবাই বেশ ফর্সা, কিন্তু মেঘের গায়ের রং মায়াবী শ্যামলা। আর এই শ্যামলা রঙের কারণে সুচি মনে হচ্ছিল মেঘ এই আড্ডায় বড্ড বেমানান আর কালো। তাই বোতলটা মেঘের থেকে
থামতেই সুচি যেন প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ পেয়ে গেল। সে সবার আগে চিৎকার করে মেয়েকে জিজ্ঞেস করলো, ট্রুথ আর ডেয়ার মেঘ? মেঘ নিজের আনারকালি জামার ওড়নাটা ঠিক করতে করতে শান্ত গলায় বলল, ট্রুথ। সুচি এবার তার বিষাক্ত চাট্টুস মাখানো চোখ দুটো মেঘের ওপর স্থির করলো। সবাইকে শুনিয়ে একটু চড়া আর উপহাসের সুরেই মেঘকে প্রশ্ন করলো, তা ট্রুথ যখন নিয়েছিস তবে সত্যি করে বল তো, তুই কি কাউকে ভালোবাসিস? তোর এই শ্যামলা রূপ দেখে কেউ কি আদৌ তোকে ভালোবাসতে রাজি হয়েছে? সুচির এমন বর্ণবাদী আর সরাসরি খোঁজা মারা প্রশ্নে পুরো ছাদের হাসি খুশি পরিবেশটা এক পলকে থমকে গেল। মেঘের মুখের মিষ্টি হাসিটাও যেন এক ধাক্কায় মিলিয়ে গেল। কিন্তু সুচির এমন বর্ণবাদী আর অহংকারী প্রশ্নের জবাবে মেঘ একটু রেগে গেল না। সে অত্যন্ত শান্ত ও গম্ভীর চোখে সুচির দিকে তাকালো। তার মায়াবী শ্যামলা মুখে এক অদ্ভুত উদাসীনতা ভর করল। নিজের ভেতরের সবটুকু অনুভূতি চেপে রেখে মেঘ অত্যন্ত ধীর স্থির কণ্ঠে উত্তর দিল, ভালোবাসা বলতে কিছুই হয় না। যাকে আমরা ভালোবাসা বলে দাবি করি তা তো মোহ, মায়া, ইন্দ্রজালে ফেলে পথভ্রষ্ট করে জীবনকে ধ্বংসের মুখে ফেলা। জীবন নষ্টকারী ভালোবাসাকে আমি ঘৃণা করি, সাথে এই পুরুষ জাতির মিথ্যা ভালোবাসাকেও। মেঘের মুখ থেকে এমন শক্ত পরিণত আর পুরুষ বিদ্বেষী কথা শুনে মাদুরে বসা প্রতিটি মানুষ বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। 17-18 বছরের একটা চঞ্চল মেয়ের মুখে এমন জীবনমুখী কিন্তু চরম নেতিবাচক প্রদর্শন ওরা কিছুতেই মেলাতে পারল না। কেন মেঘের মনে পুরুষ জাতির প্রতি এত ঘৃণা, তার কারণ বাকিরা ভেবেও পেল না। এদিকে ছাদের দরজার কাছে আসতেই শিষ্য মেঘের এই প্রতিটা কথা খুব স্পষ্ট করে শুনতে পেল। মেঘের অবলীলায় বলে যাওয়া সেই বাক্যগুলো যেন শীর্ষের শক্ত পুরুষের বুকে বিষাদ তীরের মতো এসে বিঁধল। তার হাতে জ্বলন্ত সিগারেটটা আঙ্গুলের ফাঁকে স্থবির হয়ে রইল। শিষ্যর মনে এক মস্ত বড় প্রশ্ন উকি দিল, ঠিক কী এমন ঘটেছিল মেঘের অতীত জীবনে যার জন্য সে প্রেম, ভালোবাসা আর পুরুষের ভালোবাসাকে এত ঘৃণা করে? এর পেছনের আসল রহস্যটা কি? শিশু দরজার আড়ালে দাঁড়িয়ে মেঘের সেই ম্লান মুখের দিকে তাকালো। তার ভেতরে জেদ আর মেঘকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এবার আরও কয়েক গুণ বেড়ে গেল। সে নিজের চিবুক শক্ত করে মনে মনে এক ভীষণ প্রতিজ্ঞা আওড়ে বলল,